আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য। আমি অনেকবার বলবার চেষ্টা করেছি, বহু বছর ধরে বলবার চেষ্টা করছি যে বাংলাদেশের যে রাজনৈতিক কূটনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক সামর্থ্য, জিও স্ট্র্যাটেজিক বা ভূ রাজনৈতিক বা ভূকৌশলগত যে লোকেশন অবস্থান, সেখানে বাংলাদেশের আসলে দর্শক হিসেবে থাকবার কোনো সুযোগ নেই। বাংলাদেশকে খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হতে হবে ওয়ার্ল্ড স্টেজে, রিজিওনাল প্ল্যাটফর্মসগুলোতে। এবং এই কথাও আমি বলেছি, এবং এতে আমাকে নিয়ে যে যাই বলুন না কেন আমার বলতে কোনো দ্বিধা নেই যে সার্বিক বিবেচনায়, বাংলাদেশের স্বার্থের বিবেচনায় বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আপনি নিশ্চয়ই সবার সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলবেন, নিজের স্বার্থ দেখবেন, সবসময় উইন উইন সিচুয়েশনটা মাথায় রাখবেন। এটা মনে করবার কোনো কারণ নেই যে আপনাকে সবাই ভালোবেসে সব দিয়ে দিবে। প্রত্যেকটা দেশ তার নিজের স্বার্থ দেখে, এবং এটা কোনো অপরাধ নেই। আপনিও দেখেন, আমরাও দেখি। সেই বিবেচনা থেকে সবার সঙ্গে সম্পর্ক রাখাটা ভালো, কিন্তু নীতি হিসেবে এটা আমার কাছে মনে হয়েছে কখনোই গ্রহণযোগ্য নয়। সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। আমি নাম উচ্চারণ করতে চাই না, বলতে চাই না, আনুষ্ঠানিকভাবেই বাংলাদেশ অফিসিয়ালি অনেকের সঙ্গে বৈরী সম্পর্কের মধ্যে আছে। কাজে ওটা একটা কন্ট্রাডিক্টরি পলিসি বলে আমার কাছে সবসময় মনে হয়েছে। হ্যাঁ, আপনি চেষ্টা করবেন, আপনি কোনো পক্ষ নেবেন না, কিন্তু যদি কখনো পক্ষ নিতেই হয় তাহলে আপনি কোন পক্ষ নেবেন? অবশ্যই দেশের স্বার্থ, জনগণের স্বার্থ বিবেচনা করে আপনাকে পক্ষ নিতে হবে। এবং সেই সব বিবেচনা থেকে আমি সবসময় বাংলাদেশের অ্যালাইনমেন্ট আমি চেয়েছি বা বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে থাকা বাঞ্ছনীয়। ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন আছে, সম্পর্কের একটা ঐতিহাসিক দিক আছে, কথা ঠিক, এবং ভারতের উপরে নানা কারণে বাংলাদেশের জনগণের অসন্তোষ, ক্ষোভ সেটা আছে। বিশেষ করে ভারত যখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে, এবং আরও বিশেষ করে বললে গত 15 বছর যেটা করেছে, একেবারে অন্ধভাবে বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে একটা স্বৈর শাসককে অন্ধ সমর্থন দিয়ে এবং তাকে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করেছে। কিন্তু এই কাজটা ভারত যেমন করেছে, ভারতের একেবারে প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগী, প্রতিপক্ষ সেই চীনও কিন্তু সেই কাজটা করেছে। কিন্তু দোষটা আমরা সবসময় ভারতকে দিই, এবং সেটা যথার্থভাবেই দিই। বাংলাদেশকে নানাভাবে সমস্যার মধ্যে ভারত ফেলেছে, এবং বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, দেশের সঙ্গে নয়, একটা বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলবার চেষ্টা করেছে, এবং সরকারের সঙ্গে। সেটা ভারতের দুর্বলতা, এবং সেই দুর্বলতার কারণেই আওয়ামী লীগও যেমন বুঝতে পারেনি, শেখ হাসিনাও যেমন বুঝতে পারেননি তার বিদায়টা কত করুণ হবে, পতনটা কত ভয়াবহ হবে, ভারতও বুঝতে পারেনি। হয়তো শেষের দিকে তারা জেনেছে বটে যে আসলে এইভাবে তার এই মিত্রকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে, শাসন ব্যবস্থা থেকে, এমনকি রাজনৈতিক যে ল্যান্ডস্কেপ সেখান থেকে বিদায় নিতে হবে। একেবারে বিদায় রাজনীতি থেকে কখনো হয় না। নিশ্চয়ই তারা কখনো না কখনো তাদের উপলব্ধি যদি যথার্থ হয় জনগণের আস্থা অর্জন করতে পারেন, গণতন্ত্রে তারা প্রত্যাবর্তন করতে পারেন। কিন্তু ভারতকে একেবারে সবচাইতে একটা শক্তিশালী অবস্থান থেকে তাকে খুবই লো প্রোফাইলে চলে যেতে হয়েছে, এটা ভারতের দুর্বলতার কারণে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও আমাদের মাথায় রাখতে হবে যে ভারত আমাদের প্রতিবেশী। আপনি সব পরিবর্তন করতে পারেন, বাবা মা পরিবর্তন করা যাবে না, প্রতিবেশী পরিবর্তন আপনি করতে পারবেন। আর ভারত আমাদের চারপাশ জুড়ে, হ্যাঁ, ভারত আমাদের অশান্তি তৈরি করতে পারলে আমরাও কিছু সামর্থ্য রাখি, একথা ঠিক। এবং যে কারণে ভারতের উদ্বেগ, ওই যে তার নিরাপত্তার উদ্বেগ, এখানে উগ্রপন্থার উত্থানের উদ্বেগ, ভারতে উগ্রপন্থার উত্থান নিয়েও বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ আছে। এবং এই জটিলতাগুলো, এই সমস্যাগুলো সবসময় ছিল, সবসময় থাকবে। কিন্তু তারপরও মাথায় রাখতে হবে যে ভারতের সঙ্গে আমাদের নানা ক্ষেত্রে নির্ভরশীলতা আছে, আমাদের আছে, ভারতেরও আছে। এবং ভারতের সঙ্গে আমাদের একটা উইন উইন সিচুয়েশন তৈরি করতে হবে। তার সঙ্গে আমার কূটনৈতিক সক্ষমতা বার্গেন করবার জন্য অর্জন করতে হবে, তাকে বোঝাতে হবে,
এবং ভারতকে ভারতের অবস্থান চেঞ্জ করতে হবে, পিপল টু পিপল কানেকশন তৈরি করতে হবে, দেশের সঙ্গে দেশের সম্পর্ক, একটা সরকারের সঙ্গে সরকারের স্বাভাবিক সম্পর্ক থাকতে পারে, কিন্তু সেই সরকারে যে রাজনৈতিক শক্তি থাকে তাদের সঙ্গে অন্ধ যে সমর্থন বা সম্পর্ক সেটা পরিহার ভারতকে করতে হবে। এবং সবসময় যে শক্তিমান সে যদি কোনো অন্যায় করে আপনি তার সঙ্গে পাল্টা অন্যায় বা পাল্টা আক্রমণ করবেন কিনা সেটাও ভাবতে হবে। সো এই বিবেচনা থেকে আমি মনে করি যে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়নটা আমাদের মনোযোগ দেওয়া দরকার। ভারতকে তার দুর্বলতা বুঝতে হবে এবং আমাদেরকেও ভারতকে বুঝিয়ে দিতে হবে যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। জনসংখ্যার বিচারে, শক্তির বিচারে আমরা একেবারে উড়িয়ে দেবার মতো হয়, কিন্তু একই সঙ্গে আমাদেরও রাজনৈতিক নেতৃত্বের সরকারে যারা আছেন, জনগণ সবার মধ্যে বুঝতে হবে যে ভারতের সঙ্গে শত্রু মনোভাবাপন্ন অ্যাটিচিউড নিয়ে আমাদের চলা উচিত নয়। ভারতীয়দের যেমন উচিত নয়, যেটা আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলোতে দেখি, অনেকের কথাবার্তায় শুনি, আমাদের উচিত নয়। আর একজন আমাকে কামড় দিলি তাকে আমাকে কামড় দিতে হবে এমন মনে করবারও কোনো কারণ নেই। ডিপ্লোমেসির অনেক পন্থা আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। সো শত্রুতা করে ভারতের সঙ্গে আমরা খুব সুবিধা করতে পারবো বলে আমার কাছে মনে হয় না, এবং সেটা উচিত নয়, আমাদের দিক থেকে উচিত নয়, ভারতের দিক থেকেও উচিত নয়। কেন এই কথাগুলো বলছি? আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্কের মূল ভিত্তি দুদেশের ভৌগোলিক সান্নিধ্য, ইতিহাস এবং সংস্কৃতির মিল এবং পারস্পরিক বাণিজ্য। কিন্তু সময়ের পরিবর্তনে, রাজনৈতিক সিদ্ধান্ত ও কূটনৈতিক ব্যর্থতায় এই সম্পর্ক আজ এক জটিল মোড়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ভারত হঠাৎ করে বাংলাদেশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যের স্থলবন্দর আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে, যে সংকট তৈরি করেছে। নিষেধাজ্ঞা আরোপ করে যে সংকটটা তারা তৈরি করেছে তা শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিক অস্থিরতাও সৃষ্টি করেছে। ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য এক প্রকার অর্থনৈতিক ঝাঁকুনি হিসেবে এসছে। বিশেষত বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স অর্থাৎ সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, আসবাবপত্র এবং শাড়ি লুঙ্গি রপ্তানি করত, তারা এখন কার্যত অচল হয়ে পড়েছে। সড়ক পথে সহজ, দ্রুত এবং সাশ্রয়ী উপায়ে রপ্তানির সুযোগ হঠাৎ বন্ধ হওয়ায় হাজার হাজার শ্রমিক, উৎপাদন ও বাজার চক্র মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। অনেক ছোট এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান এখন বিপাকে পড়েছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা শুধু ক্ষতিগ্রস্তই হচ্ছেন না, তারা রাষ্ট্রীয় কূটনীতির ব্যর্থতাও দেখতে পাচ্ছেন। অনেকে মনে করেন বাংলাদেশ যে সম্প্রতি ভারত থেকে সুতা আমদানিতে স্থলবন্দর নিষেধাজ্ঞা দিয়েছিল, তারই পাল্টা পদক্ষেপ হিসেবে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ভারতের এই সিদ্ধান্ত একতরফাভাবে কার্যকর করা এবং সময় না দিয়ে হঠাৎ করে বাস্তবায়ন করায় সংকট আরো গভীর হয়েছে। তাছাড়া এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের বাজারে ভারত বিরোধী মনোভাবকে আরো উস্কে দিবে, আর ভারতের মধ্যেও বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা সহজে জায়গা করে নেবে। এই বাস্তবতাগুলো আমাদের বুঝতে হবে। দুদেশের মধ্যে যে কোনো উত্তেজনার প্রভাব শুধু বাণিজ্যই নয়, বিদ্যুৎ ও নিরাপত্তা খাতেও পড়তে পারে। বাংলাদেশে বর্তমানে ভারতের কাছ থেকে দৈনিক প্রায় 2500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে, যা দেশের মোট সরবরাহের প্রায় 17%। বিদ্যুৎ খাতে ভারত নির্ভরতা বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে দুর্বল করে। অন্যদিকে বিদ্যুৎ সরবরাহ আকস্মিকভাবে বন্ধ হয়ে গেলে বিপর্যয় সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ বকেয়া নিয়ে যে টানাপোড়েন চলছে, সেটিও ঝুঁকিপূর্ণ। আরো বড় সমস্যা হচ্ছে যে ভারত বাংলাদেশের বাণিজ্যিক অংশীদার হলেও দ্বিপাক্ষিক বাণিজ্য ভারসাম্য ভারতের দিকেই বেশি ঝুঁকে। বাংলাদেশ ভারতের কাছ থেকে বছরে প্রায় 900 কোটি ডলারের পণ্য আমদানি করে, অথচ রপ্তানি করে মাত্র 157 কোটি ডলারের পণ্য। অর্থাৎ ভারসাম্যহীনতার মাত্রা খুবই প্রকট। এই পরিস্থিতিতে যদি ভারত বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে ক্ষতির হার বাংলাদেশের জন্য দ্বিগুণ হয়। ভারতের এই আগ্রাসী কূটনীতিকে কল বন্ধের নীতি বললে অত্যুক্তি হবে না। অতীতে নেপালের সঙ্গে ভারত এই নীতি প্রয়োগ করেছিল, যার ফলাফল ছিল চরম ভারত বিরোধী জনমত। বাংলাদেশেও এই রকম মনোভাব জোরদার হচ্ছে, বিশেষ করে যখন দেশের অর্থনীতি নানা চাপে রয়েছে এবং বিদ্যুৎ সংকটও প্রকট হতে পারে। বাংলাদেশের দিক থেকেও একটি বাস্তব উপলব্ধি দরকার। যেহেতু, যেটা আমি শুরুতেই বলছিলাম, যেহেতু ভারত প্রতিবেশী এবং বৃহৎ অর্থনীতির দেশ, তাই রাজনৈতিক উত্তেজনা কিংবা অভ্যন্তরীণ অভিমানে কূটনৈতিক সংঘাত দীর্ঘমেয়াদী কোনো পক্ষেরই উপকারে আসবে না। ভারতের সীমান্ত,
বাণিজ্যিক নিষেধাজ্ঞা যেমন বাংলাদেশের ছোট এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য ক্ষতির কারণ, তেমনি ভারতের আমদানিকারকরাও বিপাকে পড়েছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলে বাংলাদেশি পণ্যের চাহিদা এতটাই বেশি যে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের বিকল্প সরবরাহ নিশ্চিত করতে পারছে না। ফলে দুদিক থেকেই ক্ষতির মুখে পড়ছে ব্যবসা এবং পণ্য সরবরাহ চেইন। বাণিজ্য যুদ্ধ কখনোই হাতুড়ি দিয়ে শেষ করা যায় না, তা শেষ হয় আলোচনার টেবিলে। বাংলাদেশের উচিত হবে দ্রুত ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনায় বসা। দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ব্যবসায়িক নেতৃবৃন্দের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের যৌথ কমিটি গঠন করে এই সংকটের যৌক্তিক, সময়োপযোগী এবং সম্মানজনক সমাধান খুঁজে বের করতে হবে। বাংলাদেশি পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় বাংলাদেশ যদি কোনো পাল্টা ব্যবস্থা নেয় তাহলে তা হবে আত্মঘাতী। কারণ বাংলাদেশের আমদানি কাঠামোতে ভারতের প্রভাব এতটাই গভীর যে বিকল্প উৎস খুঁজে পাওয়া এখনো অনেক ক্ষেত্রে কঠিন। বর্তমানে বাণিজ্যিক নিষেধাজ্ঞার ফলে খাদ্যপণ্য, প্লাস্টিক পণ্য, পোশাক এবং আসবাবপত্র খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব প্রতিষ্ঠান বিশেষ করে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে বাজার তৈরি করেছিল তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। উৎপাদিত পণ্য গোদামে আটকে আছে আর নতুন উৎপাদন বন্ধ রাখা হচ্ছে। চুক্তিভিত্তিক অর্ডারের পণ্য সময় মতো না পৌঁছালে ব্যবসায়িক সুনাম হারানোর আশঙ্কাও তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ ভূমিকা রাখতে পারেন বলে আমি মনে করি। ভারতীয় ব্যবসায়িক অংশীদারদের মাধ্যমে সেখানে লবিং করা এবং ভারতের বাণিজ্যিক মহলে এই নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব তুলে ধরা অত্যন্ত জরুরি। একই সাথে আঞ্চলিক বাণিজ্য সংস্থাগুলোর সঙ্গে আলোচনায় যাওয়া যেতে পারে। সাপটা, বিমস্টেকের মতো আঞ্চলিক চুক্তিগুলোর ভেতর বা এই সংস্থাগুলোর ভেতর দিয়ে ভারতকে বাণিজ্যিক উদারতার পথে ফেরানো সম্ভব হতে পারে বলে আমার কাছে মনে হয়। বাংলাদেশের জন্য এক কঠিন সময়। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার মাঝে ভারতের এমন বাণিজ্যিক পদক্ষেপ আত্মবিশ্বাসে জোর দিচ্ছে। তবুও কৌশলগত বিচক্ষণতা এবং কূটনৈতিক ধৈর্যের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার পথ এখনো উন্মুক্ত। ভারতেরও উচিত হবে প্রতিবেশী হিসেবে বৃহৎ মনোভাব দেখানো, কারণ ছোট দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থায়ী করতে হলে শুধুই অর্থনৈতিক লাভ নয়, কূটনৈতিক নৈতিকতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। বিকল্প বাজার খোঁজা, বহুমুখী বাণিজ্য সম্পর্ক করা এবং দেশীয় উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি। একই সঙ্গে দরকার আরও শক্তিশালী বিজনেস ডিপ্লোম্যাসি, যা শুধু ভারত নয়, অন্যান্য কৌশলগত বাজারেও বাংলাদেশের অবস্থান মজবুত করতে সহায়ক হবে। শেষ করবার আগে বলি, যে প্রসঙ্গে বললাম তার বাইরের প্রসঙ্গ, সেটা হচ্ছে, আমি এই প্রসঙ্গে আগেও বলেছি যে পৃথিবীর অনেক দেশেই আপনি গেলে দেখবেন যে গাড়ির হর্ন বা কোনো শব্দ আপনি শুনতে পাবেন না। আমাদের দেশে এটা ভীষণভাবে আছে। রাস্তায় অনেক ট্রাফিক, সামনের গাড়ি নড়ছে না, চড়ছে না, খামোখাই আমরা দেখি আমাদের ড্রাইভাররা বা যারা গাড়ি চালাচ্ছেন, গাড়ির মালিকরাও হর্ন বাজাচ্ছেন। শিক্ষিত লোকজন এটা করছেন অপ্রয়োজনীয়। এই শব্দ দূষণ নানাভাবে মানুষের শারীরিক ক্ষতি সাধন করে এবং এটা একটা বিরক্তিকর বিষয়। এটা আমরা বন্ধ করি যেন, পারতপক্ষে হর্ন যেন না বাজাই। এবং একই সঙ্গে আরো বিশেষ করে যে অনুরোধটা করতে চাই, হসপিটালের সামনে দিয়ে যাবার সময়, স্কুলের সামনে দিয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে দিয়ে যাওয়ার সময়, আরো বিশেষ করে বলে বাচ্চাদের স্কুল, প্রাইমারি স্কুলগুলো, কিন্ডারগার্টেনগুলোর সামনে দিয়ে যাবার সময় হর্ন বাজানোর যে কোনো পরিস্থিতিতে পরিহার করবেন। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।